সবাইকে এই চ্যানেলে স্বাগত। অঙ্গ কর্ণাটক যুদ্ধ নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। ভারতের ইতিহাসে এইরকম তিনটি যুদ্ধ আসে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ: অঙ্গ মারাঠা যুদ্ধ, অঙ্গ কর্ণাটক যুদ্ধ আর অঙ্গ মহীশূর যুদ্ধ। এর ভেতর অঙ্গ মারাঠা যুদ্ধ সম্পর্কে আমরা এর আগের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি। আজকে অঙ্গ কর্ণাটক যুদ্ধ সম্পর্কে ওভারঅল সমস্ত বিষয় বলবো, আর এর পরের ভিডিওতে গিয়ে আমরা অঙ্গ মহীশূর যুদ্ধ সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তো এই অঙ্গ কর্ণাটক বা অ্যাংলো কর্ণাটিক যুদ্ধের আগে কর্ণাটিক এরিয়া সম্পর্কে একটুখানি বলি। বর্তমানে যেখানে কর্ণাটক রাজ্য রয়েছে, আসলে এই কর্ণাটিক এরিয়াটা বর্তমানের এই কর্ণাটক এরিয়া নয়। সময়টা মোটামুটি 1700 খ্রিস্টাব্দ। এই তামিলনাড়ুর এই এরিয়াটাকে বলা হতো কর্ণাটিক এরিয়া, আর এর রাজধানী ছিল আরকট। এইখানে রয়েছে আরকট। তবে এর আগে যদি 1565 খ্রিস্টাব্দ নাগাদ দেখি, 1565 খ্রিস্টাব্দের সময় এই নিচের পুরো এরিয়াতে ছিল বিজয়নগর সাম্রাজ্য। সেই সময় ওই বিজয়নগর সাম্রাজ্য ভেঙে ছোট 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 সাম্রাজ্য তৈরি হয়ে যায়। তার ভিতরেই এই নিচের কেরালা এই এরিয়াটাকে বলা হতো মাদুরাই এরিয়া। এইটা হলো মাদুরাই এরিয়া আর এইটা হলো কর্ণাটক এরিয়া। তখনই তৈরি হয়ে যায়। আর ছোট্ট এইখানে তৈরি হয়ে যায় মহীশূর এরিয়া। এটা 1565 খ্রিস্টাব্দের সময় এই সিচুয়েশন ছিল। এবার এইভাবে বেশ অনেকটা সময় চলে যায়, আর যেতে যেতে 1700 খ্রিস্টাব্দ নাগাদ 1700 খ্রিস্টাব্দ নাগাদ দেখা যায় যে এই এরিয়া তো ছিল আলাদা, কিন্তু এই পুরো ভারত ঔরঙ্গজেবের আন্ডারে ছিল। বলা যায় যে এই সমস্ত এরিয়া ঔরঙ্গজেবের আন্ডারে ছিল। আর সেই সময় মানে ঔরঙ্গজেবের সময় 1700 খ্রিস্টাব্দে এই কর্ণাটিক এরিয়াতে সুবেদার ছিল দাউদ খান। ঔরঙ্গজেবের সময় 1700 খ্রিস্টাব্দে এই কর্ণাটিক এরিয়াতে সুবেদার ছিল দাউদ খান, আর তার অর্থমন্ত্রী বা দেওয়ান ছিল সাদতুল্লাহ খান। আর এইভাবেই কিছুটা সময় চলতে থাকে। চলতে চলতে 1707 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় যে দিল্লিতে ঔরঙ্গজেবের মৃত্যু হয়। তারপরে সিংহাসনে বসেন বাহাদুর শাহ। আর সেই সময় এই কর্ণাটিক এরিয়াতে যে দাউদ খান রয়েছে, দাউদ খান একটু দুর্বল হয়ে পড়ে, তার শরীর খারাপ হয়ে যায়। ফলে তার সাম্রাজ্যের দায়িত্ব নিয়ে নেয় ওই সাদতুল্লাহ খান। তিনি ফৌজদার হিসাবে এই কর্ণাটিক এরিয়াটা শাসন করতে থাকে। এবার এইভাবে চলতে চলতে 1710 খ্রিস্টাব্দে গিয়ে দাউদ খান এখানে মারা যায়। মারা যাওয়ার পর সাদতুল্লাহ খান 1710 খ্রিস্টাব্দে এই কর্ণাটিক এরিয়ার নবাব বলে নিজেকে ঘোষণা করে। আর তারপর থেকে তিনি এই কর্ণাটিক সাম্রাজ্য চালাতে থাকে। এইভাবে চালাতে 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 1724 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় যে হায়দ্রাবাদ আলাদা হয়ে গেছে। এই এরিয়াটা ছিল হায়দ্রাবাদ। 1724 খ্রিস্টাব্দে দিল্লিতে মোগল সাম্রাজ্যের শাসক রয়েছে মোহাম্মদ শাহ। সেই মোহাম্মদ শাহের থেকে মানে মোগল সাম্রাজ্য থেকে নিজাম উল মুলক এই হায়দ্রাবাদকে আলাদা করে নেয়। তো হায়দ্রাবাদের ঘটনা একটু পরে আসছি। আর এইভাবে কিছুদিন পরে গিয়ে দেখা যায় যে 1732 খ্রিস্টাব্দে 1732 খ্রিস্টাব্দে এই যে এখানে বললাম ছিল সাদতুল্লাহ খান, সাদতুল্লাহ খান মারা যায়। এবার সাদতুল্লাহ খানের দরবারে আরেকজন ব্যক্তি ছিলেন দোস্ত আলী। তো 1732 খ্রিস্টাব্দে সাদতুল্লাহ খান মারা যাওয়ার পর এই কর্ণাটিক এরিয়ার নবাব হয়ে যান দোস্ত আলী। আর দোস্ত আলী ক্ষমতায় এসে তার 3-4 বছর পর 1736 খ্রিস্টাব্দে 1736 খ্রিস্টাব্দে গিয়ে এই মাদুরাই শহর কর্ণাটিকের ভেতরে নিয়ে নেয়। 1736 খ্রিস্টাব্দে গিয়ে দোস্ত আলী এই কর্ণাটিক এরিয়ার সাম্রাজ্য বাড়িয়ে এই মাদুরাইকেও নিজের আন্ডারে নিয়ে নেয়। ফলে 1736 খ্রিস্টাব্দে গিয়ে এই পুরো এরিয়া হয়ে যায় কর্ণাটিক এরিয়া। এই পুরো এরিয়া হয়ে যায় কর্ণাটিক এরিয়া। এবার তাহলে এখানে আমি দুটো জায়গার নাম পেলাম, এটা হলো কর্ণাটিক এরিয়া, এটা হলো হায়দ্রাবাদ এরিয়া। এই দুটো জায়গা নিয়েই এই অঙ্গ কর্ণাটক বা অ্যাংলো কর্ণাটিক যুদ্ধের পুরো বিষয়টা। ফলে এই যুদ্ধে যে সমস্ত রাজারা বা নবাবরা আসে তাদের সম্পর্কে ইনিশিয়ালি একটু জেনে নিই। আমরা এখানে একটা ডায়াগ্রাম লিখেছি, এই ডায়াগ্রামটা দেখে একটু মনে রাখতে পারো, তাহলে ওভারঅল ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। আমি কি বললাম, এই যে হায়দ্রাবাদ এরিয়া আলাদা করে নিয়েছিল নিজাম উল মুলক, তাহলে হায়দ্রাবাদের নিজাম রয়েছে নিজাম উল মুলক। আর এই কর্ণাটিক এরিয়ার নবাব ছিল সাদতুল্লাহ খান। সাদতুল্লাহ খান মারা যাওয়ার পরে এখানে রাজা আসে দোস্ত আলী। এইটুকু হলো। এইখানে লিখেছে হায়দ্রাবাদের যে নিজাম সে রয়েছে নিজামুল মুলক, আর কর্ণাটিক এরিয়াতে ছিল সাদতুল্লাহ খান। সাদতুল্লাহ খানের আরেক নাম ছিল মোহাম্মদ শাহেদ। এই যে লিখেছি মোহাম্মদ শাহেদ। মোহাম্মদ শাহেদ বা সাদতুল্লাহ খানের দরবারে ছিল দোস্ত আলী। তো সাদতুল্লাহ খানের মৃত্যুর পর সিংহাসনে বসে দোস্ত আলী। এইটুকু হলো। তাহলে কর্ণাটিক এরিয়াতে রয়েছে দোস্ত আলী আর হায়দ্রাবাদে রয়েছে নিজামুল মুলক। এবার প্রথমে হায়দ্রাবাদ বলি। নিজাম উল মুলকের অনেকগুলি ছেলে ছিল, তার ভেতর দুজনের নাম মেইন উঠে আসে। এক হলো নাসির জাং আর সলবত জাং। নাসির জাং আর সলাবত জাং। নাসির জাং আর সলাবত জাং। আর তার এক নাতি ছিল মুজফফর জং। নিজামুল মুলকের থেকে
তিনজনের নাম উঠে আসবে, নাসির জং, সলাবত জং আর মুজাফফর জং। নাসির জং আর সলাবত জং ছিল ছেলে, দুই ছেলে, তার অনেকগুলো ছেলে ছিল, কিন্তু এই দুজনের নাম মেইন উঠে আসবে, নাসির জং আর সলাবত জং। আর তার গ্র্যান্ডসন বা নাতি বা দৌহিত্র সে হচ্ছে মুজাফফর জং। এই তিনজনের নাম উঠে আসবে। আর এদিকে আমরা দোস্ত আলীর পর থেকে যদি দেখি, দোস্ত আলীর দরবারে খুবই বিশ্বস্ত একজন ব্যক্তি ছিলেন আনোয়ার উদ্দিন খান। দোস্ত আলীর দরবারে বিশ্বস্ত ব্যক্তি আনোয়ার উদ্দিন খান, আর দোস্ত আলীর জামাই ছিল চাঁদা সাহেব। দোস্ত আলীর পর থেকে দুজন আসবে, আনোয়ার উদ্দিন খান আর চাঁদা সাহেব। আনোয়ার উদ্দিন খান আর চাঁদা সাহেব। আর এখানে আনোয়ার উদ্দিন খান যে বললাম, তার ছেলে ছিল মোহাম্মদ আলী। আনোয়ার উদ্দিন খানের ছেলে মোহাম্মদ আলী। তাহলে কি বললাম, কর্ণাটক এরিয়াতে প্রথম রাজা দাউদ খান, তারপরে দোস্ত আলী। দোস্ত আলীর জামাই ছিল চাঁদা সাহেব, আর তার দরবারে একজন বিশ্বস্ত ব্যক্তি ছিল আনোয়ার উদ্দিন খান। আনোয়ার উদ্দিন খানের ছেলে মোহাম্মদ আলী। এই ক্যারেক্টার গুলো আমাদের এই অঙ্গ কর্ণাটক যুদ্ধে আসবে। আর এখানে আমাদের দুটো ইউরোপীয় শক্তির কথা আসবে, এক হলো ব্রিটেন আর এক হলো ফ্রান্স। ব্রিটেন আর ফ্রান্স, যুদ্ধটার নাম অ্যাংলো কর্ণাটিক যুদ্ধ। অ্যাংলো মানে হচ্ছে ইউরোপীয়, ইউরোপীয় দেশের সাথে কর্ণাটক মানে কর্ণাটক এরিয়ার রাজাদের লড়াই। যুদ্ধের নাম হিসাবে ইউরোপীয় দেশের সাথে কর্ণাটক এরিয়া রাজাদের যুদ্ধ, কিন্তু না, অ্যাকচুয়ালি এখানে যুদ্ধ হয় ব্রিটেন আর ফ্রান্স, এই দুটো বিদেশি কোম্পানির ভেতর। এই দুটো বিদেশি কোম্পানির লড়াইতে মাঝখানে এখানে কর্ণাটক পিষে যায়, এই জন্যই এই যুদ্ধের নাম হয়ে যায় অ্যাংলো কর্ণাটিক যুদ্ধ। তো যুদ্ধ সম্পর্কে আমরা ডিটেলস এক এক করে আসি। 1736 খ্রিস্টাব্দে এইখানে রাজা রয়েছে তাহলে দোস্ত আলী। এবার এইভাবে চলতে থাকে, চলতে চলতে 1743 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় এই যে এখানে তো হায়দ্রাবাদ রয়েছে, আর এই এরিয়াতে ছিল মারাঠা। 1743 খ্রিস্টাব্দে গিয়ে মারাঠাদের পেশোয়া ছিল বালাজি বাজিরাও। বালাজি বাজিরাওয়ের সাথে এখানে দোস্ত আলীর একটা ঝামেলা হয়ে যায়। বালাজি বাজিরাও আর দোস্ত আলী, এদের দুজনের ঝামেলায় দোস্ত আলী মারা যায় 1743 খ্রিস্টাব্দে। তবে মৃত্যুর আগে দোস্ত আলী ঘোষণা করে গিয়েছিল যে আমার মৃত্যুর পর এই সাম্রাজ্যের সিংহাসনে বসবেন আনোয়ার উদ্দিন খান। এখন এই আনোয়ার উদ্দিন খান দোস্ত আলীর দরবারের একজন ব্যক্তি, কিন্তু অন্যদিকে দোস্ত আলীর জামাই ছিল চাঁদা সাহেব। সেই হিসাবে দোস্ত আলীর কথা মতো আনোয়ার উদ্দিন খান যখন সিংহাসনে বসে, চাঁদা সাহেব তখন অসন্তুষ্ট হয়ে যায়। আনোয়ার উদ্দিনের ওপর চাঁদা সাহেব অসন্তুষ্ট হয়ে যায়, আর এইখান থেকেই মূলত যুদ্ধের শুরুটা। এবার এই অ্যাংলো কর্ণাটিক যুদ্ধ ভারতে শুরু হয়নি, এই যুদ্ধটা শুরু হয়েছিল ইউরোপে। ইউরোপে একটি ছোট্ট দেশ রয়েছে অস্ট্রিয়া। অস্ট্রিয়াতে তখন চলছিল রোমান সাম্রাজ্য। 1740 খ্রিস্টাব্দ নাগাদ অস্ট্রিয়াতে চলছিল রোমান সাম্রাজ্য। এবার রোমান সাম্রাজ্য এমন যে এই সাম্রাজ্যের অনেকগুলি শাখা ছিল। যেমন মারাঠা সাম্রাজ্যের সময় গিয়ে যখন মারাঠা সাম্রাজ্য 5টা ডিভিশনে ভাগ হয়ে যায়, পেশোয়া, গায়কোয়াড়, সিন্ধিয়া, ভোসলে, হোলকার, সেখানে কি হয়েছিল, মেইন ছিল মারাঠা সাম্রাজ্য। মারাঠা সাম্রাজ্যের ভেতর ওইগুলো ভাগ, পেশোয়াদের মারাঠা, গায়কোয়াড়ের মারাঠা, হোলকারের মারাঠা, এইগুলি বিভিন্ন শাখা ছিল। সেই রকমই রোমান সাম্রাজ্যের বিভিন্ন দেশে বিভিন্ন শাখা ছিল। তো অস্ট্রিয়াতে শাখা ছিল হ্যামসবার্গ শাখা। অস্ট্রিয়াতে রোমান সাম্রাজ্যের শাখা হ্যামসবার্গ বা হ্যাবসবার্গ শাখা। আর এই শাখার রাজা ছিল চার্লস VI বা ষষ্ঠ চার্লস। 1740 খ্রিস্টাব্দে গিয়ে এই চার্লস VI এর মৃত্যু হয়ে যায়। আর এর মৃত্যুর পর এই অস্ট্রিয়া কে শাসন করবে তা নিয়ে ব্রিটেন আর ফ্রান্সের ভেতর যুদ্ধ লেগে যায়। আর এই যুদ্ধের ফলে পুরো বিশ্বের যেখানে যেখানে ব্রিটেন আর ফ্রান্স একসাথে রয়েছে তাদের সবার ভেতরেই যুদ্ধ লেগে যায়। আর সেই রকম যুদ্ধ হতে হতে ভারতেও তখন ব্রিটেনের সেনাও রয়েছে, ফ্রান্সের সেনাও রয়েছে, ফলে এদের ভেতরেও টুকটাক একটা ঝামেলা শুরু হয়ে যায়। সেই সময় ভারতে ব্রিটিশদের এরিয়া অনেক বেশি ছিল, সেই তুলনায় ফ্রান্সের এরিয়া কম। আর ভারতে ফ্রান্সের হেড বা ফ্রান্সের সেনাদের বা ফ্রান্স কোম্পানির যে হেড তিনি ছিলেন ডুপ্লে। 1740 খ্রিস্টাব্দে ভারতে ফ্রান্সিস গভর্নর ছিল ডুপ্লে। ডুপ্লে অস্ট্রিয়াতে যে ব্রিটেন ও ফ্রান্সের লড়াই হচ্ছে তার জন্য যে ভারতে ব্রিটেন আর ফ্রান্সের ভেতর যুদ্ধ লেগে যাবে তার পক্ষপাতী ছিল না। ডুপ্লে ব্রিটেন আর ফ্রান্সের যুদ্ধের পক্ষপাতী ছিল না। কিন্তু এইভাবে থাকতে থাকতে হঠাৎ করে একটা বড়সড় ঘটনা ঘটে যায়। তখন ভারতে যেমন ব্রিটিশ না ফ্রান্স কে শাসন করবে তা নিয়ে দুজনের ভেতর দ্বন্দ্ব ছিল, কিন্তু অন্যদিকে ভারতবর্ষের দক্ষিণে ভারত মহাসাগরে আফ্রিকা মহাদেশের একটা দেশ মাদাগাস্কারের পূর্ব দিকে একটা দেশ রয়েছে মরিশাস। এই মরিশাসে পুরোপুরি ফ্রান্সের কন্ট্রোল ছিল। এই মরিশাসে ফ্রান্সের গভর্নর ছিল লা বুরদানে। মরিশাসে ফ্রান্সের গভর্নর ছিল লা বুরদানে, আর ভারতে ফ্রান্সের গভর্নর ছিল ডুপ্লে। এবার তাহলে ভারত আর মরিশাসের ভেতর
অনেকটা গ্যাপ রয়েছে ভারত মহাসাগরে। এবার এই ভারত মহাসাগর দিয়েই ভারত থেকে ইউরোপে ব্যবসা বাণিজ্য চলতো। আর ব্যবসা বাণিজ্য চলতে চলতে ব্রিটেনের এক নৌসেনাপতি কমোডো বার্নেট, কি বললাম, ব্রিটেনের একজন নৌসেনাপতি কমোডোর বার্নেট, তিনি ফ্রান্সিস যুদ্ধ জাহাজের ওপর আক্রমণ করেন এবং আক্রমণ করে সেই জাহাজ দখল করে নেন। কমোডোর বার্নেট ফ্রান্সিস যুদ্ধ জাহাজের উপর আক্রমণ করে দখল করে নেয়। আর এই খবর চলে আসে ভারতে এখানে ডুপ্লের কাছে। ডুপ্লে তখন মরিশাসের ফ্রান্সিস গভর্নর লা বুর্ডানে তাকে খবর পাঠায় যে এইরকম ঘটনা ঘটেছে, আপনি মরিশাস থেকে যুদ্ধ জাহাজ পাঠান, এখানে ব্রিটেনের সাথে লড়াই করতে হবে তাই। আর সেই হিসাবে লা বুর্ডানে মরিশাস থেকে 8টা যুদ্ধ জাহাজ পাঠায় ভারতের উদ্দেশ্যে। এবার মরিশাস থেকে ফ্রান্সের এই যুদ্ধ জাহাজগুলো এসে এখানে কর্ণাটক এরিয়াতে ব্রিটেনের যে ঘাঁটি রয়েছে মাদ্রাস, এই যে এখানে রয়েছে চেন্নাই, চেন্নাইতেই তখন ছিল মাদ্রাস প্রেসিডেন্সি। এই মাদ্রাস প্রেসিডেন্সিতে ব্রিটেনের যে ঘাঁটি ছিল সেই ঘাঁটির উপর আক্রমণ হয়। ফ্রান্সিস যুদ্ধ জাহাজগুলো এই মাদ্রাসের উপর আক্রমণ করে। আর এই ঘটনাটা ঘটে 1745 খ্রিস্টাব্দে। আর ফ্রান্সের যুদ্ধ জাহাজ এই মাদ্রাসে এসে তখনই ব্রিটেনের সাথে ফ্রান্সের একটা বড়সড় লড়াই শুরু হয়ে যায়। আর এইভাবে লড়াই চলতে চলতে পরের বছর 1746 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় যে ফ্রান্সের সেনারা এই মাদ্রাস জিতে যায়। মাদ্রাসে যে সমস্ত ব্রিটেন সেনা বা ব্রিটিশ সেনা ছিল তারা পরাজয় স্বীকার করে এবং সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে আমাদের কলকাতাতে চলে আসে, হুগলি, চন্দননগর এই যে এরিয়া, এই এরিয়াতে চলে আসে ব্রিটেনরা। ব্রিটেন বা ব্রিটিশ সৈন্য পালিয়ে এখান থেকে এই এরিয়াতে চলে আসে। কিছু সৈন্য এখানে থেকে যায় আর বাকি বেশিরভাগ সৈন্যই এই এরিয়াতে চলে আসে। ফলে এই মাদ্রাস শহরটা দখল করে নেয় ফ্রান্স। এবার এখানে আরেকটা জিনিস বলি, তাহলে ব্রিটেনের ঘাঁটি ছিল এই মাদ্রাসে, আর এই এরিয়াতে ফ্রান্সের ঘাঁটি ছিল পন্ডিচেরিতে। এই যে এইখানে রয়েছে পন্ডিচেরি, এইটা হলো পন্ডিচেরি। এখানে ছিল ফ্রান্সের ঘাঁটি, এখানে রয়েছে ব্রিটেনের ঘাঁটি। 1746 খ্রিস্টাব্দে ফ্রান্স এই মাদ্রাস জিতে দেয়। ফলে এই পন্ডিচেরি আর মাদ্রাস দুটোই তখন ফ্রান্সের কন্ট্রোলে চলে আসে। এবার তাহলে ফ্রান্সকে কি করে এখান থেকে সরানো যাবে সেই পরিকল্পনা ব্রিটিশ গভর্নর করতে থাকে, এই মাদ্রাসের ব্রিটিশ গভর্নর করতে থাকে। আর এইভাবে করতে করতে তিনি দেখেন যে এই কর্ণাটক এরিয়াতে যে রাজা রয়েছে, রাজা কে রয়েছে, রাজা রয়েছে আনোয়ার উদ্দিন খান। 1743 খ্রিস্টাব্দে দোস্ত আলী মারা যাওয়ার পর এই সাম্রাজ্যের সিংহাসনে বসেন আনোয়ার উদ্দিন খান। ফলে এই এরিয়াতে রয়েছে আনোয়ার উদ্দিন খান। ব্রিটিশ গভর্নর এই আনোয়ার উদ্দিনের কাছে যায় এবং গিয়ে বলে যে দেখুন ওই ফ্রান্সিস গভর্নর ডুপ্লে জোর করে এই মাদ্রাস দখল করছে। সেই সময় এই ব্রিটিশ গভর্নর আর আনোয়ার উদ্দিন এদের দুজনের ভেতর কি কথাবার্তা হয়েছে জানা যায় না, কিন্তু যেটা জানা যায় সেটা হলো যে আনোয়ার উদ্দিন এই ফ্রান্সিস গভর্নর ডুপ্লেকে বলেছিলেন যে আপনি মাদ্রাস ছেড়ে দিন। এই পুরো এরিয়া যেহেতু কর্ণাটক এরিয়া বা কর্ণাটক সাম্রাজ্য বা কর্ণাটক বংশের, সেই জন্য আমার এই এরিয়া থেকে আপনি সরে যান। তবে ডুপ্লে এখানে একটু চাল দিয়ে আনোয়ার উদ্দিনকে বলেছিলেন যে আমি এই এরিয়া দখল করেছি আপনার সুবিধার জন্য, আপনাকে আমি গিফট করব, ব্রিটিশদের কাছ থেকে নিয়ে আপনাকে গিফট করব, সেই জন্যই আমি এই মাদ্রাস দখল করেছি। আর সেই শুনে আনোয়ার উদ্দিন খুশি হয়ে যায়, খুশি হয়ে তাকে তার মতন ছেড়ে দেয় আর ব্রিটিশকেও তার মতন ছেড়ে দেয়। মানে ব্রিটিশ গভর্নরের কথায় আর তেমন পাত্তা দেয় না। কিন্তু এইভাবে চলতে চলতে কিছুদিন পরে গিয়ে দেখা যায় যে ডুপ্লে ওই আনোয়ার উদ্দিনের কথা রাখেনি। ডুপ্লে আনোয়ার উদ্দিনকে এই মাদ্রাস না দিয়ে নিজের মতন করেই শাসন করতে থাকতো, এই এরিয়া নিজের মতন করেই ব্যবহার করতে থাকতো। এবার এই ঘটনায় আনোয়ার উদ্দিন ক্রুদ্ধ হয়ে যায়। আর এই ক্রুদ্ধ হয়ে গিয়েই আনোয়ার উদ্দিন প্রায় 10,000 সেনা নিয়ে মাদ্রাসে ডুপ্লের উপর আক্রমণ করে। কি বললাম, ডুপ্লে আনোয়ার উদ্দিনকে প্রতিশ্রুতি দিয়ে তার কথা না রাখায় আনোয়ার উদ্দিন রেগে 1746 খ্রিস্টাব্দেই 10,000 মতো সেনা নিয়ে মাদ্রাসে ডুপ্লের উপর আক্রমণ করে। আর তখন ফ্রান্স আর্মিতে সর্বমোট 930 জন আর্মি ছিল, তার ভেতরেও 230 জন ছিল ইউরোপ থেকে আসা, আর বাকি 700 জনকে ভারত থেকে নিয়েই ট্রেনিং দেওয়া হয়েছিল। মানে 700 জন ভারতীয় ওই ফ্রান্সের হয়েই লড়াই করেছিল। ফলে টোটাল ফ্রান্সের সেনা ছিল 930 আর আনোয়ার উদ্দিনের টোটাল সেনা ছিল 10,000। এবার ডুপ্লে আর আনোয়ার উদ্দিন এদের দুজনের সেনার ভেতর লড়াই হয় কবে, 1746 খ্রিস্টাব্দে। এই লড়াইটা হয় সেন্ট থমাস বলে একটা জায়গাতে। এইখানে দক্ষিণ ভারতে একটা নদী আছে আডিয়ার নদী। আডিয়ার নদীর পাশেই একটা জায়গা মালাইপুর, মালাইপুর জায়গার ভেতরেই একটা চার্চ ছিল সেন্ট থমাস। এই চার্চের আশেপাশে লড়াই হয়, এই জন্য এই লড়াইটার 3টে নাম হয়ে যায়, সেন্ট থমাসের যুদ্ধ বা ব্যাটেল অফ সেন্ট থমাস বা মালাইপুরের যুদ্ধ বা আডিয়ারের যুদ্ধ।
আডিয়ার নদীর পাশে যুদ্ধ হয়েছিল, তাই আডিয়ারের যুদ্ধ। মালাইপুর এরিয়াতে যুদ্ধ হয়েছিল, তাই মালাইপুরের যুদ্ধ। আর সেন্ট থমাস চার্চের পাশে যুদ্ধ হয়েছিল, তাই ব্যাটেল অফ সেন্ট থমাস। এই নামগুলোতে ডাকা হয় 1746 খ্রিস্টাব্দে। ফলে বলা যায় যে অ্যাকচুয়াল অ্যাংলো কর্ণাটক যুদ্ধ শুরু হয় এই 1746 খ্রিস্টাব্দে। এবার এই যুদ্ধটার সূত্রপাত কোথা থেকে? 1740 খ্রিস্টাব্দের ওই অস্ট্রিয়াতে ব্রিটেন আর ফ্রান্সের যুদ্ধ, সেইখান থেকেই ভারতে শুরু হয়ে গেল অ্যাংলো কর্ণাটিক যুদ্ধ বা অ্যাংলো কার্নাটিক যুদ্ধ। এটা শুরু হয় 1746 খ্রিস্টাব্দে, ভারতে শুরু হয় 1746 খ্রিস্টাব্দে, ইউরোপে শুরু হয় 1740 খ্রিস্টাব্দে। এবার এই যুদ্ধটা মোটামুটি অল্প কিছুদিনের ভেতর শেষ হয়ে যায়। ফ্রান্সিস যে আর্মি, সেই আর্মি আনোয়ার উদ্দিনের সেনাকে হারিয়ে দেয়। আর হারানোর পর ফাইনালি এই মাদ্রাস এরিয়া পুরোপুরি ফ্রান্সের দখলে চলে যায়। তবে তারপরেও ব্রিটিশ সেনার সাথে ফ্রান্সদের মাঝে মধ্যে টুকটাক লড়াই লেগেই থাকতো। এবার এই লড়াই হতে হতে 1748 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় যে অস্ট্রিয়াতে ওই যুদ্ধ শেষ হয়ে গেছে। 1748 খ্রিস্টাব্দে অস্ট্রিয়াতে ওই যুদ্ধ শেষ হয়ে গেছে। অস্ট্রিয়াতে ওই যুদ্ধ শেষ হয় একটা সন্ধির মাধ্যমে, আইলা স্যাপেলের সন্ধি বা এলাসাপার সন্ধি। আইলা স্যাপেলের সন্ধি বা এলাসাপার সন্ধির মাধ্যমে 1748 খ্রিস্টাব্দে ইউরোপে ব্রিটেন আর ফ্রান্সের যুদ্ধের সমাপ্তি ঘটে। এবার এই যুদ্ধ চলাকালীন ভারতের পরিস্থিতি যদি দেখি, ভারতে কিন্তু এই সময় ফ্রান্স ভারী পড়ছিল, মানে ফ্রান্স একটু শক্তিশালী ছিল, ব্রিটেনের ওপরে ফ্রান্স শক্তিশালী ছিল। কিন্তু অন্যদিকে ইউরোপে যদি দেখি, ইউরোপে ওই যে 1740 থেকে 1748 খ্রিস্টাব্দ পর্যন্ত যে লড়াই হয়েছে, সেই লড়াইতে ব্রিটেন জিতে যায়, মানে ব্রিটেন সেখানে ভারী পড়ছিল, ব্রিটেন সেখানে বেশি শক্তিশালী ছিল। ইউরোপে ব্রিটেন বেশি শক্তিশালী ছিল, ভারতে ফ্রান্স বেশি শক্তিশালী ছিল। এখন ইউরোপে সন্ধি হয় আইলা স্যাপেলের সন্ধি। এই সন্ধি অনুযায়ী বলা হয় যে পুরো বিশ্বে যেখানে যেখানে ব্রিটেন আর ফ্রান্সের লড়াই হচ্ছে সেই সমস্ত যুদ্ধ থামিয়ে দিতে হবে। আর এই শর্ত মতেই ভারতেও 1748 খ্রিস্টাব্দে ব্রিটিশ আর ফ্রান্সের ভেতর যুদ্ধটা থেমে যায়। ইউরোপে ওই আইলা স্যাপেলের সন্ধিতে একটা পয়েন্ট বলা হয় যে 1740 খ্রিস্টাব্দে যুদ্ধ শুরু হওয়ার আগে যে যে জায়গাতে যতটা এরিয়াতে ফ্রান্স ছিল, ফ্রান্স আবারও সেই এরিয়াতে চলে যাবে। ব্রিটিশ বা ব্রিটেন যে যে এরিয়াতে যতটা জায়গায় ছিল সেই হিসাবে সেই এরিয়াতে চলে যাবে। আর সেই সন্ধি মতোই ভারতে এই যে মাদ্রাস এরিয়া দখল করেছিল ফ্রান্স, ফলে ফ্রান্স এই জায়গা থেকে সরে যেতে বাধ্য হয়। ভারতে ফ্রান্স আর ব্রিটেনের লড়াইতে ফ্রান্স এই এরিয়ার অনেক জায়গা দখল করে নিয়েছিল, কিন্তু ওই আইলা স্যাপেলের সন্ধি অনুযায়ী এই সমস্ত জায়গা ফ্রান্সকে ফেরত দিয়ে দিতে হয়। ফলে ফ্রান্স শুধুমাত্র এই পন্ডিচেরি এলাকাতেই ছিল, বাকি সমস্ত জায়গায় ছিল ব্রিটেন। এবার ইউরোপে কি হয়েছে কি না হয়েছে জানি না, এখানে ডুপ্লে দেখছে যে আমি এত কষ্ট করে সমস্ত কিছু অর্জন করলাম, তারপর আমাকে ওই ইউরোপের সন্ধির মাধ্যমে সেই সমস্ত কিছু ফিরিয়ে দিতে হচ্ছে। ফলে ভিতরে ভিতরে ডুপ্লের মধ্যে একটা ষড়যন্ত্র চলতে থাকে যে আমি আবার কিভাবে এই সমস্ত সাম্রাজ্য বা সমস্ত এরিয়া আমার ফিরে পাবো। আর সেই সুযোগ খুঁজতে থাকে ডুপ্লে। আর সেই সুযোগ খোঁজার জন্যই এর পরের বছর 1749 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়ে যায় দ্বিতীয় অ্যাংলো কর্ণাটক যুদ্ধ। তো 1748 খ্রিস্টাব্দে শেষ হয় প্রথম অ্যাংলো কর্ণাটক যুদ্ধ। এই প্রথম অ্যাংলো কর্ণাটক যুদ্ধের ওভারঅল বিষয়টা আশা করি বোঝা গেল। আমি ওভারঅল একবার বলি। 1740 খ্রিস্টাব্দে ইউরোপে অস্ট্রিয়ার রাজা কে হবে তাই নিয়ে ব্রিটেন আর ফ্রান্সের ভেতর যুদ্ধ শুরু হয়েছিল। আর সেই যুদ্ধের কন্টিনিউয়েশন হিসাবেই 1746 খ্রিস্টাব্দে ভারতে শুরু হয়েছিল অ্যাংলো কার্নাটিক যুদ্ধ। এই যুদ্ধ চলতে চলতে 1748 খ্রিস্টাব্দে গিয়ে শেষ হয় কোন সন্ধির মাধ্যমে? আইলা স্যাপেলের সন্ধি বা এলাসাপার সন্ধি। এই সন্ধিটা কি ভারতে হয়? না, এই সন্ধি কিন্তু ভারতে না, এই সন্ধি হয়েছিল ইউরোপে। ইউরোপে ব্রিটেন আর ফ্রান্সের ভেতর সন্ধি হয়েছিল আইলা স্যাপেলের সন্ধি। তো প্রথম অ্যাংলো কার্নাটিক যুদ্ধ 1746 থেকে 1748 কোন সন্ধির মাধ্যমে? আইলা স্যাপেলের সন্ধি। এবার তাহলে এই 1748 খ্রিস্টাব্দে সন্ধির পরে এই এরিয়ার কন্ডিশনের কথা আমি যদি একটু দেখি, এই কার্নাটিক এরিয়াতে তাহলে রাজা রয়েছে কে? কার্নাটিক এরিয়াতে রাজা রয়েছে আনোয়ার উদ্দিন খান। 1748 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে কার্নাটিক এরিয়াতে রাজা রয়েছে আনোয়ার উদ্দিন খান। আর হায়দ্রাবাদে কে রয়েছে? হায়দ্রাবাদ এবারে আসবে। 1748 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদে দেখা যায় যে নিজাম উল মুলকের মৃত্যু হয়ে যায়। 1748 খ্রিস্টাব্দে এখানে যে রাজা নিজাম উল মুলক তার মৃত্যু হয়ে যায়। এবার তখন দেখা যায় যে সেখানে পরবর্তী সিংহাসনে বসার জন্য দুইজন যোগ্য ব্যক্তি রয়েছে, এক হলো নাসির জং আর এক হলো মুজাফফর জং। নিজাম উল মুলকের মৃত্যুর পর দুইজন সিংহাসনে বসার জন্য যোগ্য ছিল, এক হলো নাসির জং আর মুজাফফর জং। নাসির জং ছেলে আর মুজাফফর জং নাতি। এবার কে এই সিংহাসনে বসবে তা নিয়ে দুজনের ভেতরে একটা বিবাদ শুরু হয়ে যায়। আর এই বিবাদে নাসির জং জিতে যায়। নাসির জং যেহেতু ছেলে ছিল সেই হিসাবে তার একটু দাবদাবা বেশি ছিল, নাসির জং জিতে যায়।
ফলে ওই 1748 খ্রিস্টাব্দে এই হায়দ্রাবাদের সিংহাসনে বসেন নাসির জং। তাহলে ওই 1748 খ্রিস্টাব্দে এখানে রয়েছে আনোয়ার উদ্দিন খান আর এখানে রয়েছে নাসির জং। আর অন্যদিকে ফ্রান্সিস গভর্নর ডুপ্লে, তার যেহেতু মনের ভেতরে একটা রাগ রয়েছে, সে সুযোগ খুঁজতে থাকে। সে সুযোগ খুঁজতে খুঁজতে এই দুটো পরিবারের সুযোগ পেয়ে যায়। ডুপ্লে দেখে যে হায়দ্রাবাদে রয়েছে নাসির জং সিংহাসনে আর কর্ণাটকে রয়েছে আনোয়ার উদ্দিন সিংহাসনে, কিন্তু আনোয়ার উদ্দিনের সাথে ওদিকে চাঁদা সাহেবের একটা ঝামেলা। চাঁদা সাহেবের মনে একটা ক্রোধ রয়েছে যে আনোয়ার উদ্দিনকে সরিয়ে দিয়ে আমি সিংহাসনে বসবো। সেই রাগের সুবিধা নেয় ডুপ্লে। আবার ওদিকে নাসির জং যেহেতু সিংহাসনে বসে, অন্যদিকে মুজফ্ফর জং তাতে ক্রুদ্ধ হয়ে যায়। ফলে ডুপ্লে ওই সুযোগটাও নেয়। ডুপ্লে গিয়ে মুজফ্ফর জং আর চাঁদা সাহেব এদের দুজনের সাথে ভালো সম্পর্ক তৈরি করে নেয়। কি বললাম? ফ্রান্সিস গভর্নর ডুপ্লে তার স্বার্থ সিদ্ধির জন্য কর্ণাটক এরিয়াতে চাঁদা সাহেবের সাথে ভালো সম্পর্ক তৈরি করে আর হায়দ্রাবাদ এরিয়াতে মুজফ্ফর জংয়ের সাথে ভালো সম্পর্ক তৈরি করে। এইখানে আমাদের একটুখানি মনে রাখার বিষয়, এই দ্বিতীয় অঙ্গলো কর্ণাটক যুদ্ধে ব্রিটেন আর ফ্রান্স তাদের নিজেদের সুবিধার জন্য এই দুটো এরিয়াকে ধ্বংস করে দেয়। এটাই হচ্ছে ইংরেজদের সব থেকে বড় চাল। এরা নিজেদের সুবিধার জন্য আশেপাশের যে আছে সবাইকে শেষ করে দিতে পারে। ব্রিটেন আর ফ্রান্স তাদের নিজেদের সুবিধার জন্য এই দুটো এরিয়ার রাজাদেরকে ধরে নেয়। কিভাবে ধরে নেয় এক এক করে আসি। এই যে বললাম ডুপ্লে এই হায়দ্রাবাদ এরিয়াতে মুজফ্ফর জংয়ের সাথে ভালো সম্পর্ক তৈরি করে আর কর্ণাটক এরিয়াতে চাঁদা সাহেবকে সাথে নিয়ে নেয়। এবার ডুপ্লে, চাঁদা সাহেব আর মুজফ্ফর জং এই তিনজন মিলে প্রথমে নাসির জংয়ের উপর আক্রমণ করে আর তারপর আনোয়ার উদ্দিনের উপর আক্রমণ করে। হায়দ্রাবাদে আক্রমণ করে নাসির জংকে বের করে দেয়। নাসির জংকে বের করে দিয়ে ওই হায়দ্রাবাদের সিংহাসনে বসায় মুজফ্ফর জংকে। হায়দ্রাবাদে এখানে ছিল নাসির জং, তাকে সরিয়ে দিয়ে মুজফ্ফর জংকে সিংহাসনে বসায়। আর নাসির জং তখন কোথায় চলে যায়? নাসির জং বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, পালিয়ে পালিয়ে বেড়াতে থাকে। আর হায়দ্রাবাদ আক্রমণ করার পরে আক্রমণ করে কোথায়? এই কর্ণাটক এরিয়াতে। কর্ণাটক এরিয়াতে রাজা কে রয়েছে? আনোয়ার উদ্দিন। আনোয়ার উদ্দিনের উপর আক্রমণ করে। ডুপ্লে, চাঁদা সাহেব আর মুজফ্ফর জং এই তিনজন মিলে কর্ণাটক এরিয়াতে আনোয়ার উদ্দিনের উপর আক্রমণ করে। কবে আক্রমণ করে? 1749 খ্রিস্টাব্দে। কর্ণাটক এরিয়াতে ডুপ্লে ওই বাকি দুজনকে সাথে নিয়ে 1749 খ্রিস্টাব্দে আনোয়ার উদ্দিনের উপর আক্রমণ করে। আর আনোয়ার উদ্দিন আবারও ওই ডুপ্লে বা ফ্রান্সের সাথে লড়াই করে এবং এখানে একটা যুদ্ধ হয়, আম্বুরের যুদ্ধ। আনোয়ার উদ্দিনের সাথে ফ্রান্সিস গভর্নর ডুপ্লের লড়াই হয়, আম্বুরের যুদ্ধ। এই যুদ্ধে একদিকে ছিল শুধুমাত্র আনোয়ার উদ্দিন খান আর অন্যদিকে ছিল ডুপ্লে, তার সাথে মুজফ্ফর জং আর চাঁদা সাহেব। এই যুদ্ধে আনোয়ার উদ্দিন মারা যায়। ফলে ডুপ্লে ওই চাঁদা সাহেবকে এই কর্ণাটক এরিয়াতে নবাব ঘোষণা করে দেয়। ডুপ্লের কথা মতোই চাঁদা সাহেব এই কর্ণাটক এরিয়াতে নবাব হয়ে যায়। আর এই যুদ্ধে আরেকটা সিচুয়েশন তৈরি হয়। ডুপ্লে আনোয়ার উদ্দিনকে তো হত্যা করে দেয়, তবে তার সাথে সাথে আনোয়ার উদ্দিনের যে ছেলে ছিল মোহাম্মদ আলী, আনোয়ার উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী তাকেও শেষ করে দিতে চায়। কিন্তু মোহাম্মদ আলী সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে নিচে এইখানে একটা জায়গা আছে তিরুচিরাপল্লী। এই তিরুচিরাপল্লীতে একটা কেল্লা বা ফোর্ট রয়েছে, ওই ফোর্টে গিয়ে আশ্রয় নেয়। আনোয়ার উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী ডুপ্লের কাছ থেকে বাঁচার জন্য এই তিরুচিরাপল্লীতে গিয়ে আশ্রয় নেয়। তাহলে এই 1749 খ্রিস্টাব্দে যুদ্ধ কি হলো? আম্বুরের যুদ্ধ। কার কার ভেতর? আনোয়ার উদ্দিন আর ফ্রান্সিস গভর্নর ডুপ্লে। ডুপ্লের সাথে আর কে ছিল? ডুপ্লের সাথে ছিল মুজফ্ফর জং আর চাঁদা সাহেব। এই যুদ্ধে আনোয়ার উদ্দিন মারা যায়, তার ছেলে মোহাম্মদ আলীকে হত্যা করা হবে এই ষড়যন্ত্র ছিল, কিন্তু মোহাম্মদ আলী সেখান থেকে পালিয়ে তিরুচিরাপল্লী চলে আসে। তাহলে এই যুদ্ধের পরে কি হলো? মোহাম্মদ আলী তিরুচিরাপল্লীতে এসে আশ্রয় নিল আর আর হায়দ্রাবাদে কে ছিল? নাসির জং। নাসির জং বিভিন্ন জায়গায় পালিয়ে যায়, লুকিয়ে চুরিয়ে থাকতে থাকে। এরপরে দেখা যায় যে ডুপ্লে এই চাঁদা সাহেব আর মুজফ্ফর জং এই দুজনের কাছে খুবই ফেভারিট ব্যক্তি হয়ে ওঠে আর ফ্রান্সকে এই এরিয়াতে পুরোপুরি ব্যবসায়িক ছাড় দিয়ে দেয়। আর এই ঘটনা খেয়াল করে ব্রিটিশ গভর্নর। ব্রিটিশ গভর্নর দেখে যে ডুপ্লের ক্ষমতা দিন দিন বেড়েই চলেছে, ফলে ডুপ্লেকে শায়েস্তা করার জন্যই সে আবার ওই দুজনের সাথে পরামর্শ করে। এই যে আনোয়ার উদ্দিন খান আর নাসির জং এই দুজনের সাথে ইংরেজ গিয়ে পরামর্শ করে। এর আগে ডুপ্লে যেমন মুজফ্ফর জং আর চাঁদা সাহেব এদের দুজনের সাথে সম্পর্ক তৈরি করেছিল, এখন ব্রিটিশ গভর্নর এই নাসির জং আর মোহাম্মদ আলী এদের দুজনের সাথে ভালো সম্পর্ক তৈরি করে। সম্পর্ক তৈরি করে ওই যে বললাম ব্রিটেন আর ফ্রান্সের লড়াইতে এই দুই রাজাদের ভিতর যুদ্ধ লাগিয়ে দেয়। আর শেষমেশ তারা কি করবে সেটা পরে আসছি। এবার আরেকটা পয়েন্ট বলি, ওই যে বললাম ডুপ্লে এদের দুইজনকে সিংহাসনে বসিয়ে দেয়, ফলে ডুপ্লের এখানে ব্যবসায়িক খুবই সুবিধা হয়েছিল।
কি কি সুবিধা হয়েছিল তার দুটো পয়েন্ট আছে, এগুলো পরীক্ষায় একটু একটু জিজ্ঞেস করে মাঝে মধ্যে, ওই জন্যই একটু বলেছি, নাহলে এগুলো জানার কোনো প্রয়োজন নেই। ডুপ্লে যেহেতু আগের যুদ্ধে জিতেও সবকিছু ছেড়ে দিতে হয়, ফলে এই এরিয়াতে ডুপ্লের খুবই শক্তি বৃদ্ধি হয়ে ওঠে, মানে ফ্রান্সের শক্তি ব্যাপক হারে বেড়ে যায়। এর পাশাপাশি এই যে পন্ডিচেরি এরিয়া, এই পন্ডিচেরির আশেপাশে 80টারও বেশি গ্রাম ডুপ্লে তার নিজের দখলে নিয়ে নেয়। মানে তার সেনাদের আরো ভালোভাবে প্রস্তুত করার জন্য এই পন্ডিচেরির আশেপাশে অনেক জায়গা নিয়ে নেয়, প্রায় 80টার মতো গ্রাম তার নিজের দখলে নিয়ে নেয়। আর এরপর ডুপ্লে মনে মনে ভাবতে থাকে যে আমার কাছে সেনা ছিল মাত্র 930, আমি ওই 10,000 সেনাকে হারিয়ে দিয়েছি, তার মানে আমি চাইলে খুব সহজেই এই পুরো এরিয়াতে নিজের সাম্রাজ্য গড়ে তুলতে পারি। ডুপ্লে বা ফ্রান্সের তখন পলিসি ছিল ভারতে শুধুমাত্র ব্যবসা বাণিজ্য করা, কিন্তু ডুপ্লে আনোয়ার উদ্দিনকে হারানোর পর নিজের মনে একটা সাম্রাজ্য গঠনের চিন্তা ভাবনা তৈরি হতে থাকে। ডুপ্লে ভেবেই নেয় যে আমি যদি একটু চেষ্টা করি তাহলে এই পুরো এরিয়াতে নিজের সাম্রাজ্য গঠন করে ফেলতে পারবো, আর ধীরে ধীরে এই পুরো ভারতকেই আমি ফ্রান্সের আন্ডারে নিয়ে নিতে পারবো। এইরকম একটা চিন্তা ভাবনা ডুপ্লের মাথায় জন্ম নেয়, কিন্তু তার এই স্বপ্ন খুব বেশি দিন স্থায়ী হয়নি। অন্যদিকে ব্রিটিশ কিন্তু চাল চালছে কিভাবে, এই যে এখানে নাসির জং আর মোহাম্মদ আলী এদের দুজনের সাথে ভালো সম্পর্ক তৈরি করে নেয়। এই ভালো সম্পর্ক তৈরি করে প্রথমেই হায়দ্রাবাদের উপর আক্রমণ করে। হায়দ্রাবাদের রাজা কে রয়েছে? হায়দ্রাবাদের রাজা রয়েছে মুজফ্ফর জং। ব্রিটেন এই নাসির জং আর মোহাম্মদ আলী এই দুজনের সাহায্য নিয়ে হায়দ্রাবাদের রাজা মুজফ্ফর জংয়ের উপর আক্রমণ করে। ফলে এবার মুজফ্ফর জং তার এরিয়া থেকে পালিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে থাকে, এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে, আর ওই হায়দ্রাবাদের সিংহাসনে বসে যায় কে? নাসির জং। কি বললাম? ব্রিটিশ গভর্নর নাসির জং আর মোহাম্মদ আলী এদের দুজনের সাহায্য নিয়ে হায়দ্রাবাদের উপর আক্রমণ করে আর মুজফ্ফর জংকে সরিয়ে দেয়। ফলে নাসির জং আবার এই হায়দ্রাবাদের ক্ষমতায় বসে যায়। আর তারপর এই কর্ণাটক এরিয়ার উপর আক্রমণ করে। কর্ণাটকের রাজা কে রয়েছে? চাঁদা সাহেব। কর্ণাটকের রাজা বা নবাব রয়েছে চাঁদা সাহেব। ব্রিটিশ গভর্নর এই নাসির জং আর মোহাম্মদ আলী এদের দুজনের সাহায্য নিয়ে এই কর্ণাটক এরিয়াতে চাঁদা সাহেবের উপর আক্রমণ করে। ফলে চাঁদা সাহেব সেখান থেকে আবার পালিয়ে যায়। চাঁদা সাহেব সেখান থেকে পালিয়ে এই তিরুচিরাপল্লীতে না এসে পন্ডিচেরিতে আশ্রয় নেয়। চাঁদা সাহেব যেহেতু ফ্রান্সের সমর্থনে ছিল, ফলে ফ্রান্সের যে ঘাঁটি পন্ডিচেরি, সেই পন্ডিচেরিতে গিয়ে আশ্রয় নেয়। চাঁদা সাহেব পন্ডিচেরিতে গিয়ে আশ্রয় নেয়। আর এই কর্ণাটক এরিয়াতে নবাব কে হয়? মোহাম্মদ আলী। এই ঘটনাটা কবে ঘটে? এই ঘটনাটা ঘটে 1750 খ্রিস্টাব্দে। 1750 খ্রিস্টাব্দে এই কর্ণাটক এরিয়াতে রাজা হিসাবে আসে মোহাম্মদ আলী, আর হায়দ্রাবাদ এরিয়াতে রাজা হিসাবে আসে নাসির জং। এর আগে ডুপ্লে যেমন চালাকি করে এই দুটো সাম্রাজ্যের রাজা পরিবর্তন করে দিয়েছিল, এবার ব্রিটিশ গভর্নর চালাকি করে আবারও এই দুটো রাজ্যের রাজা পরিবর্তন করে দেয়। এই অবস্থায় এই দুটো রাজ্যের রাজারা ভাবে যে আমাদের নিজেদের ভেতরে যুদ্ধ হচ্ছে, আমরা নিজেরা নিজেদের শত্রু, কিন্তু অ্যাকচুয়ালি উপর থেকে কলকাঠি নাচে ওই ব্রিটেন আর ফ্রান্স। এবার এই ফ্রান্সিস গভর্নর ডুপ্লে আবারও সেই আগের সুবিধাটা নেয়। ডুপ্লে আবারও এই মুজফ্ফর জং আর চাঁদা সাহেব এদের দুজনকে সাথে নিয়ে আবারও এই হায়দ্রাবাদ আর কর্ণাটকের উপর আক্রমণ করে। হায়দ্রাবাদে তখন রাজা কে রয়েছে বললাম? নাসির জং। নাসির জংকে ডুপ্লে হত্যা করে দেয়। ডুপ্লে কৌশল করে নাসির জংকে হত্যা করে দেয় আর এই এরিয়াতে বসায় মুজফ্ফর জংকে। ফলে নাসির জং শেষ হয়ে যায়। তাহলে নাসির জংয়ের আর গল্প নেই। এবার তাহলে হায়দ্রাবাদ এরিয়াতে কে বসেছে? মুজফ্ফর জং। আর তারপর আবার কর্ণাটক এরিয়াতে আক্রমণ করে। কর্ণাটক এরিয়াতে ওই যে কি বললাম, কে রয়েছে? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলীকে সরিয়ে দিয়ে আবার চাঁদা সাহেবকে সিংহাসনে বসায়। মোহাম্মদ আলী আবারও সেখান থেকে পালিয়ে যায়। মোহাম্মদ আলী পালিয়ে কোথায় চলে আসে? এই তিরুচিরাপল্লীতে। আর এর আগে আনোয়ার উদ্দিন খান মারা গেছে, দোস্ত আলী মারা গেছে, সাদউল্লাহ খান মারা গেছে। তাহলে এখন পড়ে রইল কে কে? চাঁদা সাহেব। চাঁদা সাহেব যখন এই কর্ণাটক এরিয়াতে আবার সিংহাসনে বসেন, মোহাম্মদ আলী পালিয়ে গিয়ে কোথায় যায়? এই তিরুচিরাপল্লীতে যে কেল্লা রয়েছে সেই কেল্লাতে। আর এই ঘটনাটা ঘটে 1751 খ্রিস্টাব্দে। 1751 খ্রিস্টাব্দে এই কর্ণাটক এরিয়াতে রয়েছে চাঁদা সাহেব, আর এই এরিয়াতে রয়েছে মুজফ্ফর জং। এবার ডুপ্লে যেহেতু এই দুজনকে আবারও ওই সিংহাসনে বসায়, ফলে তারা আবারও ডুপ্লের উপর খুশি হয়ে যায়। খুশি হয়ে গিয়ে ডুপ্লেকে এবার আরো বেশি করে সমর্থন করে। এই যে এইখানে হলো কৃষ্ণা নদী, এই যে এই যায় হচ্ছে কৃষ্ণা নদী, এর দক্ষিণ দিকে যত এরিয়া রয়েছে সমস্ত এরিয়াতেই বলা যায় যে ডুপ্লেকে পুরো দখলদারি করার অধিকার দিয়ে দেয়। এই পুরো এরিয়াতে ফ্রান্সের হেড বানিয়ে দেয় ডুপ্লেকে। আর কি হয়? আর হচ্ছে এই যে পূর্ব উপকূল, এই পূর্ব উপকূলের পুরো এই এরিয়া জুড়ে কন্ট্রোল দিয়ে দেওয়া হয় ডুপ্লেকে, মানে ফ্রান্সের কন্ট্রোল দিয়ে দেওয়া হয়। এই পুরো এরিয়াতে দিয়ে দেওয়া হয় ফ্রান্সের কন্ট্রোল। আর ডুপ্লে এখানে আরো একটু সুবিধা নেয়। ডুপ্লে এখানে এই দুজনকে বলে যে আপনারা দুজন মিলে আমাকে প্রত্যেক বছর 10,000 পাউন্ড মুদ্রা দেবেন।
এই রকম বিভিন্ন সুবিধা ডুপ্লে এই দুজনের কাছ থেকে নেয়। আর এই নিতে নিতে অল্প কিছুদিনের ভিতরে গিয়েই দেখা যায় যে মুজাফফর জং মারা যায়। হায়দ্রাবাদ এরিয়াতে মুজাফফর জং মারা যায়। এবার হায়দ্রাবাদ এরিয়াতে যখন মুজাফফর জং এই যে মারা গেল, তাহলে এরপরে কে সিংহাসনে বসবে? সেই হিসাবে সিংহাসনে বসে নিজামুল মুলকের আরেকজন যে ছেলে ছিল সলাবত জং, তাকে ফ্রান্সিস গভর্নর ডুপ্লে এই হায়দ্রাবাদের সিংহাসনে বসায়। তাহলে সলাবত জংয়ের সাথে কে রয়েছে? ফ্রান্সিস গভর্নর ডুপ্লে। আর সলাবত জংকে যখন এই হায়দ্রাবাদের সিংহাসনে বসায়, ডুপ্লে তখন বলে যে সলাবত জংয়ের সংরক্ষণের জন্য এই এরিয়াতে সবসময় ফরাসি সৈন্য মোতায়েন থাকবে। ফরাসি সৈন্য মানে ফ্রান্স আর্মি। সলাবত জংয়ের সংরক্ষণের জন্য সবসময় ফ্রান্স আর্মি মোতায়েন থাকবে। হায়দ্রাবাদের আর্মি থাকুক বা না থাকুক, ফ্রান্সের আর্মি সবসময় এই সলাবত জংয়ের রক্ষার জন্য থাকবে। এবার এই পুরো ঘটনা যদি দেখি, এই পুরো ঘটনায় কিন্তু ফ্রান্সের শক্তি অনেক বেশি। ফ্রান্স ব্রিটেনের উপর ভারী পড়েছে। ব্রিটেন সবসময় চাইছে যে কিভাবে ফ্রান্সকে হারানো যায়, কিন্তু তেমন সুযোগ সুবিধা পায় না। সেই সময় এই নিচে এই মাদ্রাস এরিয়াতে ব্রিটিশ গভর্নর ছিল রবার্ট ক্লাইভ, আর ক্লাইভের খুবই বিশ্বস্ত একজন সেনাপতি ছিল স্যান্ডার্স। মাদ্রাসে ব্রিটিশ গভর্নর রবার্ট ক্লাইভ আর তার সেনাপতি স্যান্ডার্স। স্যান্ডার্স তখন মোহাম্মদ আলীর সাথে একটু পরামর্শ করে। স্যান্ডার্স মোহাম্মদ আলীর সাথে পরামর্শ করে। আর অন্যদিকে যদি দেখি যে মোহাম্মদ আলী তিরুচিরাপল্লীতে আশ্রয় নিয়েছিল। এই কর্ণাটক এরিয়াতে রাজা কে রয়েছে? চাঁদা সাহেব। চাঁদা সাহেব জানতো যে মোহাম্মদ আলীকে যদি রেখে দেওয়া হয়, কিছুদিন পরে গিয়ে আবারও বিদ্রোহ হবে। ফলে চাঁদা সাহেব এই মোহাম্মদ আলীকে মেরে দেওয়ার পরিকল্পনা করেন। এই তিরুচিরাপল্লীর যে কেল্লা, সেই কেল্লাতেই মোহাম্মদ আলীকে মেরে দেওয়ার পরামর্শ বা ফন্দি আটেন। কিন্তু এই কেল্লা এত সুরক্ষিত হওয়ায় মোহাম্মদ আলীকে তিনি কাবু করতে পারেন না। এই অবস্থায় মোহাম্মদ আলী আর রবার্ট ক্লাইভ এরা দুজনে পরামর্শ করেন। আর এই পরামর্শের পরই ক্লাইভ স্যান্ডার্সকে বলে যে আপনি এই আরকট আক্রমণ করুন। কর্ণাটকের যে রাজধানী আরকট আক্রমণ করুন। এবার আরকট আক্রমণ করায় ফ্রান্সের যে সেনাবাহিনী ছিল তাদের মেইন ফোকাস হয়ে যায় ওই আরকটের উপর। এবার মেইন ফোকাস যখন আরকটের উপর হয়ে যায়, ব্রিটিশ সেনা বা রবার্ট ক্লাইভের সেনা এসে এই তিরুচিরাপল্লীর কেলাটাকে আরো স্ট্রং বানিয়ে নেয়। আরো স্ট্রং বানিয়ে ফ্রান্সের উপর এবার আক্রমণ করে। আর এই আক্রমণের ফলে ডুপ্লে ঘায়েল হয়ে যায়। ডুপ্লে তখন দুর্বল হয়ে পড়ে। ডুপ্লে তখন ভাবে যে আরকট না গিয়ে আবারও তিরুচিরাপল্লী আসি। এবার ফ্রান্সের আর্মি যখন আবার তিরুচিরাপল্লী আসে, তখন ব্রিটিশ আর্মি ওই ফ্রান্সের আর্মিকে ঘিরে নেয়। ঘিরে নিয়ে ফ্রান্সের আর্মিকে হারিয়ে দেয়। ফলে ব্রিটিশ আর্মি এই তিরুচিরাপল্লীও জিতে যায় আর আরকটও জিতে যায় এবং চাঁদা সাহেবকে ওখান থেকে সরিয়ে দেয়। চাঁদা সাহেবকে সরিয়ে দিয়ে মোহাম্মদ আলীকে আবার এই কর্ণাটকের নবাব বলে ঘোষণা করে। আর এই ঘটনাটা ঘটে 1752 খ্রিস্টাব্দে। এখন ডুপ্লে ব্রিটেনের ওই আঘাতে দুর্বল হয়ে পড়ায় ফ্রান্সে খবর পাঠায় এবং ফ্রান্সকে বলে যে আমার এখানে বিপদ রয়েছে, আপনি আর্মি পাঠান। কিন্তু ওই 1748 খ্রিস্টাব্দে এলাসাপা সন্ধির পর দেখা যায় যে ব্রিটেন তো সেখানে জিতে গিয়েছিল, ফ্রান্স হেরে গিয়েছিল। ফলে ফ্রান্স ভারতে আর তখন ডুপ্লেকে সেনাবাহিনী পাঠায়নি। ফলে ডুপ্লেরও আর তখন কিছু করার ছিল না। উল্টো দিকে ফ্রান্স গভর্নর এই ডুপ্লেকে ভারত থেকে ডেকে নেয়। ফলে ডুপ্লে ভারত ছেড়ে চলে যেতে বাধ্য হয়। আর তারপর এই ফ্রান্স আর ইংরেজদের ভেতর এই এরিয়াতে ছোটখাটো টুকটাক যুদ্ধ লেগেই থাকতো। বেশ কিছুদিন পর ফ্রান্স থেকে আরেকজন গভর্নরকে ভারতে পাঠানো হয়। তার নাম ছিল গোদেহু, ফ্রান্সিস গভর্নর গোদেহু। তিনি আসেন 1754 খ্রিস্টাব্দে। 1754 খ্রিস্টাব্দে এসে তিনি দেখেন যে ভারতে এই অবস্থা। ফ্রান্স আর ব্রিটেন এদের সৈন্যদের ভেতর মাঝে মধ্যে যুদ্ধ ঝামেলা লেগেই রয়েছে। তিনি এই যুদ্ধের সমাপ্তির জন্য একটি ঘোষণা করেন যে ফাইনাল একটা চুক্তিতে আসতে হবে। আর এই চুক্তিটা হয় 1755 খ্রিস্টাব্দে। ফ্রান্সের যে ঘাঁটি ছিল পন্ডিচেরি, সেখানে বসে ব্রিটেন আর ফ্রান্সের ভেতরে একটা চুক্তি হয়, পন্ডিচেরির চুক্তি, 1755 খ্রিস্টাব্দে। এই সন্ধির মাধ্যমেই এই যে ব্রিটেন আর ফ্রান্সের ভেতর যুদ্ধ, মাঝখানে পিছিয়ে যাচ্ছিল কর্ণাটক আর হায়দ্রাবাদ, এদের সবার ভেতরে সন্ধি হয়। আর এই সন্ধিতেও আবারও বলা হয় যে ফ্রান্সের আগে যা জায়গা ছিল ফ্রান্স সেই জায়গাতেই থাকবে, ব্রিটেনের আগে যা জায়গা ছিল সেই জায়গাতেই থাকবে, এই দুটো এরিয়ার যে জায়গা সেই এরিয়াতেই থাকবে। কেউ কারোর ব্যাপারে ইন্টারফেয়ার করবে না। কোন ইউরোপিয়ান কোম্পানি ব্যবসা বাণিজ্য ছাড়া রাজনৈতিক বিষয়ে মাথা ঘামাবে না। না ফ্রান্স না ব্রিটেন, তারা ভারতে ব্যবসা বাণিজ্য করতে এসে শুধুমাত্র ব্যবসা বাণিজ্যই করবে। রাজা হওয়া বা সেখানে শাসন করার মতন মাইন্ড বা মেন্টালিটি রাখা যাবে না। এই পন্ডিচেরির সন্ধিতে মেইন এটাই ছিল সব থেকে বড় পয়েন্ট। আর এই দুজন রাজা, ব্রিটেন ফ্রান্সের গভর্নর, তারা এই সমস্ত চুক্তি মেনে নেয় এবং তারা তাদের নিজেদের জায়গায় চলে যায়।
এবার এই চুক্তিতে আবারও ফ্রান্সের লস হয়ে যায়। প্রথমে যখন এলাসাপার সন্ধি হয়েছিল তখন তখন যে ভারতে ফ্রান্স প্রায় জিতে যাচ্ছিল, কিন্তু সেই সমস্ত জায়গা ফ্রান্সকে ফিরিয়ে দিতে হয়। আবার দ্বিতীয় যুদ্ধের সময় গিয়ে দেখা যায় যে ফ্রান্স প্রথমে শক্তিশালী ছিল কিন্তু পরে দুর্বল হয়ে যায়, ব্রিটেন ফ্রান্সের উপর ভারী পড়ে যায়। তবে ফ্রান্সের অনেক জায়গা দখল করা ছিল, বিভিন্ন জায়গা, মানে এই কর্ণাটক এরিয়া আর হায়দ্রাবাদ এরিয়া, এই দুটো জায়গা মিলিয়ে ফ্রান্সের যত জায়গা বা ব্যবসা বাণিজ্য ধরা ছিল সমস্ত জায়গা থেকে ফ্রান্স হিসাব করে দেখে যে প্রত্যেক বছর প্রায় 20 লক্ষ টাকা আয় হতো, কিন্তু অন্যদিকে ব্রিটেনের আয় হতো সমস্ত কিছু মিলিয়ে প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা। তো সেই হিসাবে ফ্রান্স যদি তার সমস্ত এরিয়া ফিরিয়ে দেয় তাহলে তার ওই 40 লক্ষ টাকা লস। এই জন্য এই পন্ডিচেরির সন্ধিতে ফ্রান্সের অনেক বড় লস হয়ে যায়, আর এই সন্ধির মাধ্যমেই এই দ্বিতীয় অ্যাংলো কর্ণাটিক যুদ্ধের সমাপ্তি ঘটে। এবার এরপর নরমালি চলতে থাকে, এই দুটো এরিয়া এদের মতন করে শাসন করতে থাকে, এখানে ব্রিটেন আর ফ্রান্স তাদের মতন করে ব্যবসা বাণিজ্য করতে থাকে। কিন্তু কথায় আছে যে ভালো সময় খুব বেশি দিন থাকে না, সেই রকমই 1756 খ্রিস্টাব্দে আবারও ইউরোপে চালু হয় ব্রিটেন ও ফ্রান্সের ভেতর যুদ্ধ, এবং বিশ্বের যেখানে যেখানে ব্রিটেন ও ফ্রান্সের সৈন্য রয়েছে অথবা ব্রিটেন বা ফ্রান্সকে সাপোর্ট করা দেশ রয়েছে সেই প্রত্যেকটা দেশে আবারও যুদ্ধ লেগে যায়। আর এইভাবেই ভারতের ভেতর আবারও একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে থাকে। আর এই যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে হতে দেখা যায় যে 1757 খ্রিস্টাব্দে ইংরেজরা পশ্চিমবাংলার ভেতর, ওই যে বললাম চন্দননগর আর হুগলি, ফ্রান্সদের একটি ঘাঁটি ছিল, সৈন্য ঘাঁটি ছিল, ব্রিটিশ সৈন্যদল ওই হুগলি ও চন্দননগরের সৈন্য ঘাঁটি দখল করে নেয়। আর এর কিছুদিন পরে গিয়ে দেখা যায় যে 1757 সালের পলাশির বিদ্রোহ হয়, বাংলার এই এরিয়াতে হয় পলাশির যুদ্ধ। আর এই পলাশির যুদ্ধের পর পুরো বাংলার এরিয়াতে ইংরেজদের দাবদাবা অনেক গুণ বেড়ে যায়। আর সেই হিসাবে ভারতের যেখানে যেখানে ব্রিটিশ রয়েছে সেই সমস্ত জায়গাতে তাদের ক্ষমতা আস্তে আস্তে বেড়ে যায়, আর সেইভাবেই মাদ্রাসেও তাদের ক্ষমতা আরো বাড়তে থাকে। এবার একটু আগে দেখলাম যে ফ্রান্স থেকে নৌ সেনাপতি এসেছিল গোদেহু। গোদেহু 1755 খ্রিস্টাব্দে ব্রিটেনের সাথে পন্ডিচেরির সন্ধি করে, আর এই সন্ধি করে গোদেহু আবার ফ্রান্সে ফিরে যায়। এবার 1756 খ্রিস্টাব্দে আবারও যখন ইউরোপে লড়াই শুরু হলো তখন ভারতে ফ্রান্সের হয়ে নেতৃত্ব দেওয়ার জন্য 1757 খ্রিস্টাব্দে ফ্রান্স থেকে একজন সেনাপতি ভারতের উদ্দেশ্যে আসে, কাউন্ট লালি। কাউন্ট লালি 1757 খ্রিস্টাব্দে ফ্রান্স থেকে রওনা দেয় এবং ভারতে এসে পৌঁছায় 1758 খ্রিস্টাব্দে। তো কাউন্ট লালি ভারতে আসে 1758 খ্রিস্টাব্দে। প্রথমেই আসে হচ্ছে ফ্রান্সের এই ঘাটে পন্ডিচেরিতে, আর পন্ডিচেরিতে এসে প্রথমেই এই মাদ্রাসের উপর আক্রমণ করে, কিন্তু তেমন কোনো লাভ হয়নি, কারণ এই এরিয়াতে তখন ব্রিটিশদের যে সৈন্য ঘাঁটি ছিল সেগুলি খুবই শক্তপোক্ত হয়ে উঠেছে পলাশি যুদ্ধের পর। এবার কাউন্ট লালির মাদ্রাস আক্রমণ ব্যর্থ হওয়ায় তিনি হায়দ্রাবাদ থেকে বাসিকে ডেকে নেন। এই বাসিটাকে এর আগে আমরা দেখলাম যে ফ্রান্সিস গভর্নর ডুপ্লে হায়দ্রাবাদে সলাবত জংকে বসিয়ে সেখানে ফ্রান্সের একজন প্রতিনিধি রেখেছিলেন, এলফিনস্টোন। এবার এই হায়দ্রাবাদ এরিয়াতে এলফিনস্টোনের পরে প্রতিনিধি ছিলেন বাসি বা মার্কাস ডি বাসি, আর সেই সময় এই মাদ্রাসের নৌসেনাপতি বা সেনাপতি ছিল জর্জ পকক। এবার কি বললাম, পন্ডিচেরিতে কাউন্ট লালি হায়দ্রাবাদ থেকে বাসিকে ডেকে নেয়। কাউন্ট লালি বাসির সাথে পরামর্শ করে এই মাদ্রাসের উপর পরপর 3 বার অ্যাটাক করে, কিন্তু এই 3 বারই মাদ্রাসে থাকা পকক ওদের দুজনকে হারিয়ে দেয়। এবার এই যে ফ্রান্সের সৈন্য ঘাঁটি পন্ডিচেরি, এর ঠিক উত্তরে একটি জায়গা আছে বান্দাবসি, এখানে ব্রিটিশদের দখল করা একটি কেল্লা ছিল এবং ব্রিটিশরা এই কেল্লাতে তাদের অস্ত্রশস্ত্র মজুত করে রাখতেন। আর কাউন্ট লালি ব্রিটিশদের হারানোর জন্য এই বন্দিবাসীর ওই কেল্লা দখলের পরিকল্পনা করে। কাউন্ট লালির সেনাদের ভেতর একজন কমান্ডার ছিলেন থমাস আর্থার। কাউন্ট লালি, থমাস আর্থার আর বাসি এই 3 জন মিলে ফ্রান্সের পুরো সৈন্যবাহিনী নিয়ে 1760 খ্রিস্টাব্দের 22শে জানুয়ারি এই বন্দিবাসীর উপর আক্রমণ করে, আর সেখানে ব্রিটিশ সৈন্যের সাথে একটা যুদ্ধ হয়। এই যুদ্ধটাকেই বলা হয় বন্দিবাসের যুদ্ধ। এই যুদ্ধে ব্রিটিশ সেনার নেতৃত্ব দেয় আয়ারকুট। তো বন্দিবাসের যুদ্ধ 1760 খ্রিস্টাব্দের 22শে জানুয়ারি ফ্রান্স আর ব্রিটেনের ভেতর। ফ্রান্স সেনাতে নেতৃত্ব দেয় কাউন্ট লালি, থমাস আর্থার আর মার্কাস ডে বাসি, আর ওদিকে ব্রিটিশ সেনাতে নেতৃত্ব দেয় আয়ারকুট।
আয়ারকুট এই যুদ্ধে কাউন্ট লালি ও তার সৈন্যদের খুবই বাজেভাবে হারিয়ে দেয় আর বাসিকে বন্দি বানিয়ে নেওয়া হয় এবং এর পর থেকেই ধীরে ধীরে ভারতে ফ্রান্সের শক্তি কমতে থাকে। এরপর ব্রিটিশ ও ফ্রান্স আর্মির ভেতর ছোটখাটো ঝামেলা লেগেই থাকতো মাঝে মধ্যে, কিন্তু কিছুদিন পরে গিয়ে দেখা যায় যে 1761 খ্রিস্টাব্দের 16ই জানুয়ারি আয়ারকুট পন্ডিচেরির উপর আক্রমণ করে আর এই পন্ডিচেরি দখল করে নেয়। তখন কাউন্ট লালি সারেন্ডার বা আত্মসমর্পণ করে নেয় আর এর পর দেখা যায় যে ফ্রান্সের আরো বেশ কয়েকটি জায়গা ব্রিটেন দখল করে নেয়, যেমন মাহে, ঘিঞ্জি ইত্যাদি। এইভাবে ফ্রান্সের এরিয়াগুলো দখল করতে করতে 1762 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় যে অলমোস্ট পুরো ভারতে ফ্রান্সের যে যে জায়গায় সেনাঘাটি বা ব্যবসায়িক কেন্দ্র ছিল সেই সমস্ত কেন্দ্র ব্রিটেন নিয়ে নেয়। অল্প কিছু জায়গায় ফ্রান্সের ঘাঁটি থেকে যায়। এবার এই যে বন্দিবাসের যুদ্ধ, এটা কিন্তু সেই 1756 খ্রিস্টাব্দে ইউরোপে চালু হওয়া ফ্রান্স ও ব্রিটেনের লড়াইয়েরই একটা কন্টিনিউয়েশন। আর ইউরোপে ওই লড়াইটা 1763 খ্রিস্টাব্দে গিয়ে শেষ হয়ে যায়। 1763 খ্রিস্টাব্দে এই যুদ্ধে ব্রিটেন জিতে যায় আর ইউরোপে ব্রিটেন ও ফ্রান্সের ভেতর একটা সন্ধি হয় প্যারিসে বসে। তো ওই সন্ধিটাকেই বলা হয় প্যারিসের সন্ধি। আর ব্রিটেন ও ফ্রান্সের ভেতর এই লড়াইটা চলে 7 বছর ধরে, ওই জন্য এই লড়াইটাকে বলা হয় 7 ইয়ার্স ওয়ার। তো 7 ইয়ার্স ওয়ার কন্টিনিউ হয় 1756 থেকে 1763 আর এটা সমাপ্ত হয় প্যারিসের সন্ধি দিয়ে। ওই যুদ্ধেরই একটা পার্ট হলো ভারতে বন্দিবাসের যুদ্ধ। ফলে বন্দিবাসের যুদ্ধটা সমাপ্ত হয় ওই প্যারিসের সন্ধির মাধ্যমেই। আর ওই 7 বছরের যুদ্ধের ফলে ভারতের এই কর্ণাটিক এরিয়াতেও যে 7 বছর ধরে যুদ্ধ চলে, এই যুদ্ধটাকে বলা হয় থার্ড অ্যাংলো কর্ণাটিক ওয়ার বা তৃতীয় অঙ্গ কর্ণাটক যুদ্ধ। ফলে এই যুদ্ধটাও সমাপ্তি হয় ওই প্যারিসের সন্ধির মাধ্যমে। এই প্যারিসের সন্ধিতে বলা হয় যে বিশ্বের যেখানে যেখানে ফ্রান্স নতুন করে জায়গা দখল করেছে সেই সমস্ত জায়গা ফ্রান্স ফিরিয়ে দেবে। আর ফ্রান্স যেখানে যেখানে পলিটিক্যাল ম্যাটারে ইন্টারফেয়ার করেছে সেই সমস্ত পলিটিক্যাল জায়গা থেকে বেরিয়ে আসবে। ফ্রান্স শুধুমাত্র বিভিন্ন দেশে ব্যবসায়িক কাজকর্ম করতে পারে আর সেই হিসাবে ভারতেও ফ্রান্সের শক্তি শেষ হয়ে যায়। বলা হয় যে ফ্রান্স পুরো ভারত জুড়ে যত জায়গা দখল করেছে সেই সমস্ত জায়গা হয় ব্রিটেনকে ফেরত দিয়ে দেবে, না হলে যে রাজা বা জমিদারের কাছ থেকে নিয়েছে সেই রাজা বা জমিদারকে ফেরত দিয়ে দেবে। আর সন্ধি মতো ফ্রান্স সেই সমস্ত জায়গা ফিরিয়ে দেয়। আর এই প্যারিসের সন্ধি মতোই বলা হয় যে ভারতে ফ্রান্সের অল্প কিছু ঘাঁটি থাকবে, সেই ঘাঁটিগুলোতে ফ্রান্স শুধুমাত্র ব্যবসা বাণিজ্য করতে পারবে। সেই এলাকাতে কোনো কেল্লা বা ফোর্ট তৈরি করতে পারবে না, ওই এলাকার রাজার সাথে কোনো পলিটিক্যাল কানেকশন রাখতে পারবে না, আর ভবিষ্যতে গিয়ে নিজের ভিতরেও শাসন করার মতন মেন্টালিটি তৈরি করতে পারবে না। এই সমস্ত কন্ডিশনে ফ্রান্স রাজি হয়ে যায় আর তারপরেই ফ্রান্সের শক্তি বলা যায় যে ভারত থেকে পুরোপুরি শেষ হয়ে যায়। আর এইভাবেই এই তৃতীয় অঙ্গ কর্ণাটক যুদ্ধের সমাপ্তি ঘটে। এবার এই তিনটে অঙ্গ কর্ণাটক যুদ্ধের ওভারঅল ছোট্ট দুটো বিষয় আছে, সেটা আমি একটু বলি। বিষয় দুটো হলো সময় আর কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হলো। তো তিনটে অঙ্গ কর্ণাটক যুদ্ধ, প্রথমটা 1746 থেকে 1748, তবে এটা শুরু হয় 1740 খ্রিস্টাব্দে ইউরোপে। দ্বিতীয় অঙ্গ কর্ণাটক যুদ্ধ 1749 থেকে 1754, এটা ভারতেই হয়। আর এরপর তৃতীয় অঙ্গ কর্ণাটক যুদ্ধ 1756 থেকে 1763, এটাও কোথায় হয়? ইউরোপে। ইউরোপের যুদ্ধের ফলেই ভারতে কন্টিনিউ হয়। তবে এই যুদ্ধের মধ্যে ভারতে একটা যুদ্ধ হয় বন্দিমাসের যুদ্ধ 1760 খ্রিস্টাব্দের 22 জানুয়ারি। এবার এই তিনটে যুদ্ধ কোন সন্ধির মাধ্যমে সমাপ্ত হয়? প্রথম যুদ্ধ সমাপ্ত হয় এলাসাপা সন্ধি বা আইলা স্যাপেলের সন্ধি, এটা হয় ইউরোপে। ভারতে কিন্তু এর সন্ধি হয়নি। দ্বিতীয় যুদ্ধটা যেহেতু পুরোটাই ভারতে হয়েছিল ওই জন্য ভারতেই এর সন্ধি হয় পন্ডিচেরির সন্ধি। আর তৃতীয়টা প্যারিসের সন্ধি, সেটাও ইউরোপে। তাহলে তিনটে সন্ধি, এলাসাপা বা আইলা স্যাপেলের সন্ধি, পন্ডিচেরির সন্ধি আর প্যারিসের সন্ধি। তো এই হলো ওভারঅল অঙ্গ কর্ণাটক যুদ্ধ। আশা করি এই পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। কোথাও যদি কোনো কনফিউশন বা ডাউট থাকে সেগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। এই ভিডিওগুলো সম্পর্কেও তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে দিও। আর এর পরে ক্লাসে গিয়ে আমরা অঙ্গ মাইসুর যুদ্ধটাকে এক্সপ্লেন করব।